ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে ওনার জানাজাতে এতগুলো র্যাঙ্কস অ্যান্ড ফাইল দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে আমাদের আপারা যারা শহীদ হলেন, যে বাচ্চাগুলো শহীদ হলেন, তাদের জানাজায় কি কেউ যেতে পারে নাই? কারণ কি? ওই জানাজায় যাওয়াটা ফুটেজের জন্য এনাফ না, অথবা ফুটেজ পাওয়া যায় না। জুলাই এমন একটা ইভেন্ট, আমার মনে হয় আমাদের জীবনের যেই একটা থাকে না যে কম্পাস, এই কম্পাসটাকে বদলিয়ে দিয়েছে। যারা আমরা জুলাইতে ইনভলভ ছিলাম, আমাদের চেয়ারম্যান কিন্তু একদিন বলেছেন যে জুলাইতে যারা ইনভলভ ছিল 98% মানুষের নাম আপনারা জানেন না, এমনকি আপনার প্রতিবেশীও হয়তো ছিল, আপনি জানেন না। কেন জানেন না? কারণ আমাদের সেই ইনভলভমেন্টের কথাগুলো আমরা সে সময় কাউকে জানাই নাই। কারণ জানালে যেটা হবে, রাতের বেলা আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে, আমরা পরের দিন এই আমাদের যে কাজগুলো এগুলো করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। তাই পাশের বাসার অথবা ভাই জানে না বোন কী করছে, বোন জানে না কী করছে, আন্দোলনে বেরিয়ে গিয়েছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। এর মাঝেও আমরা যখন প্রথমে ডিসিশন নেই যে জুলাইয়ের যে নারীরা অবদান রেখেছে, এবং যেই নারীরা এখানে শুধু অবদান না, এখানে আমাদের শহীদ ফ্যামিলির নারীরাও আছেন, কারণ তাদের অবদানটা আপনি চিন্তা করেন, তারা কিন্তু একটা লাইফ টাইম এই গ্রিফটাকে বয়ে বেড়াবে। তো এই জিনিসটাকে, এটাকে হজম করা, দেশের জন্য নিজের পরিবারের একজন সদস্যকে মানে উৎসর্গ করে দেয়, এটা কিন্তু এত ছোটোখাটো কাজ না। তো এই যে তাদেরকে যখন সম্মাননা জানাবো, তখন কিন্তু আমরা চিন্তা করলাম যে আমাদের এই এবি পার্টি, এই পার্টি অফিসটা কিন্তু ওই জুলাইয়ে একটা ভাসমান মেডিকেল ক্যাম্পের মতো ছিল, একটা ভাসমান আপনার আশ্রয়স্থল ছিল এই পল্টনে যারা আন্দোলন করেছে সবার জন্য, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। এবং আমাদের অনেক আপারা এই গোলাগুলি, এই কারফিউ, এই প্রচণ্ড মানে ওয়ারের মতো সিচুয়েশনের মধ্যেও কিন্তু প্রতিদিন এখানে আসতেন, আপনার মিছিল মিটিংয়ে সময় দিতেন। শুধু মিছিল মিটিংয়ে সময় দিতেন না, আমাদের যেদিন এখানে 18 তারিখে কালো পতাকা মিছিল নিয়ে বের হয়, তারপরে যে গোলাগুলি চলে নেতাকর্মীদের উপর, এবং সবাই এখানে, আমার যতটুকু ইনফরমেশন ছিল যে এখানে প্রায় 50 জনের মতো মানুষকে ফার্স্ট এইড দেওয়া হয়। এটা মিনার ভাই নেতৃত্বে, এবং আরও 2-3 জন ডক্টর ছিলেন। এই আপারা এরকমও হয়েছে নিজেদের কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। তো সেই আপাদেরকে আমি চাই যে একটা আমাদের যে যখন আমরা জুলাইয়ের মেয়েদেরকে সম্মাননা দিব, নিজের ঘরের লোকদেরকেও আমরা রেকগনাইজ করব। আমি একজন করে আমি আমার আপাদের নাম বলবো, আপনারা একটু প্লিজ দাঁড়াবেন এবং নিজের পরিচয়টা একটু সংক্ষেপে বলবেন। প্রথমে আমি বলবো আমাদের শিলা আপার কথা। শিলা আপা, তো আমাদের এই আপারা কিন্তু প্রতিদিন এই জুলাইয়ের উত্তাল সময়ে এখানে এসেছেন, অনেক ভাইদের থেকে অনেক বেশি সাহসী ভূমিকা পালন করেছেন। এবং আমরা জুলাইয়ে দেখেছি যে কোনো মিছিল বলেন, যে কোনো কর্মসূচি বলেন, সামনে ঢাল হয়েছিল নারীরা। কিন্তু আজকে যখন আমরা জুলাই চার্টারের কথা বলি, অথবা ঐক্যমত্য কমিশনের কথা বলি, অথবা সামনে আমাদের নির্বাচনটা কীরকম হবে, অথবা আমরা কীরকম দেশ চাই, সেখানে আমরা নারীদেরকে আর দেখি না। তাহলে কি নারীরা তাদের জুলাইয়ে যে সামনে ছিল, নারীরা কি শুধু যুদ্ধের সময় লাগে আর অন্য কোনো সময় লাগে না? এই জায়গাটা যে আমরা ভুলে যাই, এই জুলাই 1 জুলাই পার হয়ে আরেক জুলাই আসার আগেই আমরা ভুলে গিয়েছি। এই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের যে মারা বোনেরা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে, হসপিটালে থেকে চিকিৎসা দিয়েছে, যে আমাদের আপারা যে বললেন বড় বড় কনসালটেন্ট ডাক্তাররা বাসায় বসেছিলেন, কারণ তাদের চাকরির ভয় আছে, কারণ তারা এখন বিভিন্ন সুবিধাভোগী। কিন্তু ইন্টার্ন ডাক্তাররা, এই যে ইয়াং আপারা, ইয়াং যে ডক্টররা যারা মাত্র শুরু করছে তাদের ক্যারিয়ার, তাদের পুরো পরিবার, তাদের স্বামী সংসার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে, এবং আমরা দেখেছি এই যে মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা, ওখানেও কিন্তু এই যে নারীরাই কিন্তু এই বাচ্চাদেরকে
বাঁচাতে সবার আগে এগিয়ে গিয়েছে, তারা তাদের পরিবারের কথা চিন্তা করে নাই। কিন্তু যখন এই নারীরা তাদের আত্মত্যাগ দেওয়া শেষ হয়ে যায়, দেশ আর তাদের কথা চিন্তা করে না। এই যে আমি নিজে এটা ফেসবুকে আসার আগে আমার খুব চোখে লেগেছে যে আপনার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, যে ওনার জানাজাতে এতগুলো র্যাঙ্কস অ্যান্ড ফাইল দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে আমাদের আপারা যারা শহীদ হলেন, যে বাচ্চাগুলো শহীদ হলেন, তাদের জানাজায় কি কেউ যেতে পারে নাই? কারণ কি? ওই জানাজায় যাওয়াটা ফুটেজের জন্য এনাফ না, অথবা ফুটেজ পাওয়া যায় না। তো আমরা এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নারীদেরকে সব জায়গায় শুধু সম্মান দিলে হবে না, সম্মানের সাথে নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। এবং জুলাইয়ে যে নারীদের যে ফার্স্ট ছিল, যে প্রথম সারির যে অংশগ্রহণ ছিল, ঠিক সেই একইভাবে তাদেরকে দেশ এবং বিভিন্ন ব্যবস্থাপনায় প্রথম সারির অংশগ্রহণে ইনক্লুড করতে হবে। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছি।
শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।